রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রের F-16 ভূপাতিত করার দাবি ইরানের। ইরান যুক্তরাষ্ট্র একে অপরকে জাহান্নামে পাঠানোর পাল্টাপাল্টি হুমকি। গোটা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে তীব্র হামলা অব্যাহত ইরানের। নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ইরানে, আতঙ্কিত যুক্তরাষ্ট্র। লেবাননে নিহত ইসরায়েলি সেনা। চীনা আগ্রাসন আতঙ্কে তাইওয়ান ছেড়ে পালাচ্ছে লোকজন। ইরানে একের পর এক বিধ্বস্ত হয়ে চলছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান। শনিবার ইরান যুক্তরাষ্ট্রের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিধ্বস্ত যুদ্ধ বিমানের কিছু ছবি হাতে পেয়েছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলো প্রমাণ করে ইরান আরও একটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। প্রকাশিত ছবিতে যেহেতু একটি ইঞ্জিনের ধোঁয়া দেখা যাচ্ছে। ভূপাতিত যুদ্ধ বিমানটি একটি F-16 বা F-35, তবে এটি F-16 হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে তাসনিম নিউজ। শনিবার তেহরান সহ দেশের কয়েকটি শহরের ওপর দিয়ে বেশ কয়েকটি যুদ্ধ বিমান উড়ে যাওয়ার সময় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ভারী গোলা বর্ষণের মুখে পড়ে। এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে কয়েকটি ফ্লেয়ার ছুড়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গোলা বর্ষণ এড়ানোর চেষ্টা করে, কিন্তু তথ্য প্রমাণ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই যুদ্ধ বিমানগুলোর মধ্যে একটি সম্ভবত ভূপাতিত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ভূপাতিত করেছে। IRGC শুক্রবার রাতে এক বিবৃতিতে দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট একদিনে একটি যুদ্ধবিমান এবং 5টি ড্রোন বা ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তারা এই ঘটনাকে মার্কিন ও ইসরায়েলের বিমান বাহিনীর জন্য অন্ধকার দিন বলে উল্লেখ করেছে। ইরান জানিয়েছে, তারা নতুন একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান প্রতিহত করার সক্ষমতা বাড়াবে। দেশটির সামরিক কমান্ড শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ভূপাতিত করা আমেরিকান যুদ্ধ বিমানগুলোকে আঘাত হানার জন্য তারা এই নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মোতায়েন করেছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, যুদ্ধ চলাকালীন এক মাসেরও বেশি সময় ধরে তেহরানের আকাশ সীমায় মার্কিন ও ইসরায়েল একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন আর সেটি সম্ভব হবে না। নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তেহরান তার আকাশ সীমার উপর আবশ্যিকভাবে পরিপূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে বলে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরব মিত্র দেশগুলোর বিরুদ্ধে ইরানের মরণপণ হামলা অব্যাহত রয়েছে। শনিবার ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ক্লাস্টার বোমা আঘাত করেছে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে। ইসরায়েল আর্মি স্বীকার করেছে, ইরানের অনেক মিসাইল প্রতিহত করতে না পারার কথা। অপরদিকে ইসরায়েল আর্মির এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছে এক ইসরায়েলি সেনা। আরেক সেনার অবস্থা গুরুতর। এক সপ্তাহ আগে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর হামলায় নিহত হয়েছে কমপক্ষে 4 ইসরায়েলি সেনা। শনিবার ইরানের ড্রোন আঘাত করেছে কুয়েতের পেট্রোলিয়াম কর্পোরেশনের সদর দপ্তরে। এতে আগুন লেগেছে সোয়াইখন অয়েল সেক্টর কমপ্লেক্সের একাধিক ভবনে। হামলার পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। শুক্রবার কুয়েতে অবস্থানরত একটি মার্কিন CH-47 চিনুক হেলিকপ্টার ইরানের হামলার শিকার হয়েছে। 3 এপ্রিল হামলায় ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটির ছবি প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ড্রোন হামলার ঘটনা ঘটেছে সৌদি আরবের রাজধানী রিয়াদে আমেরিকান দূতাবাসে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই হামলা করেছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, ইরানের এই হামলা সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলেছে তার চেয়ে অনেক বেশি ছিল। প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, বাস্তবে আগুনটি কয়েক ঘন্টা ধরে জ্বলেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে। IRGC রিয়াদ দূতাবাসে হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি নিশ্চিতভাবেই জায়নিস্টদের কাজ। জায়নিস্ট শাসনের আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য আমেরিকান জায়নিস্ট চক্রান্তের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা মোকাবেলায় সজাগ থাকা জরুরি। যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের জন্য জাহান্নামের দরজায় পাঠানোর হুমকি দিয়েছে।
প্রথমে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দেন, কিন্তু ইরান তা প্রত্যাখ্যান করেন। এরপর ডোনাল্ড ট্রাম্প বলেন 48 ঘন্টার মধ্যে যদি ইরান তার সঙ্গে চুক্তি না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে জাহান্নামের সব দরজা খুলে দেওয়া হবে ইরানের জন্য। ট্রাম্প বলেন, আমি এর আগে আপনাদের 10 দিন সময় দিয়েছিলাম, সেটা মনে রাখুন, সময় ফুরিয়ে আসছে। আর 2 দিন সময় দিলাম আপনাদের, এরপর পরিণতি হবে অত্যন্ত করুণ ও ভয়াবহ। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরান আর্মির এলিট ফোর্স IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে আরো ধ্বংসাত্মক হামলা অব্যাহত রাখে, তাহলে তাদের উভয়কে জাহান্নামের দরজায় পৌঁছে দেওয়া হবে। গোটা মধ্যপ্রাচ্য তাদের জন্য জাহান্নাম করে ছাড়া হবে। IRGC কমান্ডার জেনারেল আলী আব্দুল্লাহি আলী আবাদি বলেন, আমেরিকান প্রেসিডেন্টের এই হুমকির মাধ্যমে তার অসহায়ত্ব, দিশেহারা ও ভারসাম্যহীনতা স্পষ্ট হয়েছে। এই হুমকির সহজ অর্থ হলো, আপনাদের জন্য দোজখের দরজাগুলো খুলে যাবে। খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, যদি শত্রুতা বাড়ে তবে পুরো অঞ্চলটি আপনাদের জন্য নরকে পরিণত হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পরাজিত করার বিভ্রম একটি চোরাবালিতে পরিণত হবে, যেখানে আপনারা ডুবে যাবেন। যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার দাবি করেছে। মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইরানে নিখোঁজ মার্কিন ক্রুকে উদ্ধারে অভিযান চালানোর সময় যুক্তরাষ্ট্রের 2টি পরিবহন বিমান বিকল হয়ে যায়। এগুলো যাতে ইরানের হাতে না পড়ে, সেজন্য বিমান দুটি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ইরানে গত শুক্রবার ভূপাতিত মার্কিন যুদ্ধবিমান F-15E এর পাইলট ও ক্রুকে উদ্ধারে পরিচালিত উচ্চ ঝুঁকিপূর্ণ এ অভিযানের নতুন নতুন তথ্য এখন সামনে আসছে। মার্কিন কর্মকর্তাদের মতে এটি ছিল কয়েক ধাপের একটি জটিল উদ্ধার অভিযান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প F-15E যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের খবর নিশ্চিত করে বলেছেন, আমরা তাকে পেয়েছি, তিনি এখন নিরাপদ ও সুস্থ আছেন। ট্রাম্প আরো বলেন, উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন কর্নেল। অভিযানে তিনি কিছুটা আহত হলেও এখন আশঙ্কামুক্ত। এই বিশাল অভিযানে কয়েক ডজন বিমান অংশ নিয়েছিল বলেও জানান ট্রাম্প। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধ বিমানের সাহায্যে অভিযানের পাশাপাশি ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় একটি বিশেষ টিম নামিয়েছে। ইরানের বখতিয়ার উপজাতি এলাকার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিশেষ টিম নামিয়ে অভিযানের বিষয় শঙ্কিত হয়ে পড়েছে ওয়াশিংটন। প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, অভিযান পরিচালনার সময় ইরানের পার্বত্য বখতিয়ার এলাকায় উপজাতীয় বন্দুকধারীরা 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার লক্ষ্য করে অনবরত গুলি ছুড়ছে। এরপর দ্রুত সেখানে অভিযান পরিচালনা বন্ধ করে যুক্তরাষ্ট্র। ভিডিওতে আরো দেখা গেছে, উপজাতীয় লোকজন নিখোঁজ পাইলটের খোঁজ করে চলছে। যুক্তরাষ্ট্র আর্মি শনিবার স্বীকার করেছে তাদের ব্ল্যাক হক হেলিকপ্টারে উপজাতীয়দের গুলির ঘটনা। তাইওয়ান থেকে পালাতে শুরু করেছে লোকজন। ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর তাইওয়ানের মানুষ এখন নিশ্চিত যে চীনও তাদের দেশ দখল করে নেবে। ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আর বাধা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই। আর বাধা দিলেও যুক্তরাষ্ট্র চীনের কবল থেকে তাইওয়ানকে রক্ষা করতে পারবে না। এক্ষেত্রে উভয় পক্ষের যুদ্ধে ধ্বংস হয়ে যাবে দ্বীপটি। অপরদিকে তাইওয়ান সরকার ও যুক্তরাষ্ট্রের প্রশ্রয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে চলছে। তরুণ তরুণীদের জন্য বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করেছে। এই অবস্থায় জীবন বাঁচাতে তাইওয়ানের মানুষের মধ্যে দেশ ত্যাগের হিড়িক শুরু হয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধ শুরুর পর এই প্রবণতা তীব্র আকার ধারণ করেছে। শনিবার CNN প্রকাশ করেছে এই খবরে বলা হয়েছে, হাজার হাজার তাইওয়ানিজ বিভিন্ন দেশে নাগরিকত্বের আবেদন করেছে। অনেকে বিভিন্ন দেশে অর্থ সরিয়ে নিচ্ছে, বিভিন্ন দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করছে। অনেকে ইতোমধ্যে তুরস্ক সহ বিভিন্ন দেশের নাগরিকত্বের আবেদন করে সাড়াও পেয়েছেন। অপরদিকে আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, চীন ও তাইওয়ান দখলের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে অগ্রসর হচ্ছে। চীনের সবচেয়ে বড় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি তাকলামাকানে স্থাপন করেছে যুক্তরাষ্ট্রের 2টি বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারের ডামি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার মহড়া চালানোর লক্ষ্যে এসব রণতরী নকল নৌঘাঁটি স্থাপন করা হয়েছে বিশাল মরুভূমিতে। ব্লুমবার্গের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী হরমুজ প্রণালীকে ঘিরে ইরান যে নতুন বাস্তবতা তৈরি করেছে, সেটি কেবল সামরিক নিয়ন্ত্রণের প্রশ্ন নয়, বরং এটি এখন ধীরে ধীরে এক ধরনের বিকল্প ভূ অর্থনৈতিক শাসন ব্যবস্থায় রূপ নিচ্ছে। মার্কিন ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধে যখন অর্থনৈতিকভাবে বিপর্যস্ত ইরান ক্রমেই অন্ধকারে ডুবে যাচ্ছিল, ঠিক সেই সময় নয়া অর্থনৈতিক রূপরেখা দিয়ে অর্থ সংকটের অনেকটা স্থায়ী সমাধানের পথ খুঁজে পেয়েছে ইরান সরকার। ভূগোলগত সুবিধাই যেন ইরানের অর্থনৈতিক মুক্তির একটা উপায় হয়ে দাঁড়িয়েছে।
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে ইরান আনুষ্ঠানিকভাবে এমন একটি কাঠামো তৈরি করেছে যেখানে কোনো বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করতে চাইলে তাকে সরাসরি নয় বরং ইরানের অনুমোদিত মধ্যস্থতাকারী রাষ্ট্রের মাধ্যমে যোগাযোগ করতে হবে। এই যোগাযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে আইআরজিসি সংযুক্ত একটি নেটওয়ার্ক, যারা জাহাজের মালিকানা, পতাকা, কার্গো, ক্রু তালিকা, গন্তব্য এবং AIS তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেবে জাহাজটি নিরাপদে পার হবে কিনা। তেলবাহী জাহাজের ক্ষেত্রে আলোচনা শুরুই হচ্ছে ব্যারেল প্রতি অন্তত $1 থেকে, এবং কিছু ক্ষেত্রে এই অঙ্ক $20 লাখ পর্যন্ত উঠেছে বলে শিপিং খাতের একাধিক সূত্র জানিয়েছে। অর্থাৎ 20 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার একটি VLCC যদি পার হতে চায় তবে শুধু ট্রানজিট বাবদই বিপুল অর্থ গুনতে হতে পারে। অর্থ পরিশোধের মাধ্যমে হিসেবে ডলার নয়, ইওয়ান বা বিটকয়েন ব্যবহারের কথাও উঠে এসেছে, যা ইঙ্গিত দিচ্ছে ইরান এই প্রক্রিয়াকে মার্কিন আর্থিক নিষেধাজ্ঞার বাইরে রাখতে চায়। এই পুরো ব্যবস্থাকে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে হরমুজ প্রণালীর প্রকৃত গুরুত্ব কি। বিশ্বের মোট সমুদ্রপথে প্রবাহিত তেলের প্রায় 1/5 এই সরু জলপথ দিয়ে প্রবাহিত হয়। প্রতিদিন কয়েক টন ব্যারেল জ্বালানি, LNG, কেমিক্যাল, সার, খাদ্যপণ্য সবকিছুই এই করিডোরের উপর নির্ভরশীল। ফলে এখানে যদি পূর্ণ অবরোধ নাও হয় কিন্তু নিয়ন্ত্রিত প্রবাহ তৈরি হয় তাহলেও বিশ্ববাজারে তার প্রভাব পড়ে। ইরান সেই পূর্ণ অবরোধে যায়নি, বরং আরও সূক্ষ্ম পথ বেছে নিয়েছে প্রবাহ কমিয়ে নির্বাচিত জাহাজকে অনুমতি দিয়ে বাকিদের অপেক্ষায় রেখে চাপ তৈরি করা। এর ফলে আন্তর্জাতিক আইন সরাসরি ভাঙা হচ্ছে কিনা সে বিতর্ক থাকলেও বাস্তবে ইরান কৌশলগতভাবে এমন এক সফট কন্ট্রোল প্রতিষ্ঠা করেছে যেখানে সামরিক শক্তি ও প্রশাসনিক অনুমতির সমন্বয়ে জলপথকে আংশিক অর্থনৈতিক সম্পদে পরিণত করা হয়েছে। এখানে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইরান এই অর্থ আদায়কে শুধুমাত্র রাজস্ব হিসেবে দেখছে না, এটি তার জন্য যুদ্ধ পরবর্তী ক্ষয়ক্ষতি সামাল দেওয়ার এক বিকল্প উপায়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় অবকাঠামোগত ক্ষতি, প্রতিরক্ষা ব্যয়, জ্বালানি স্থাপনা পুনর্গঠন, অভ্যন্তরীণ লজিস্টিক চাপ সব মিলিয়ে ইরানের অর্থনীতির উপর যে চাপ তৈরি হয়েছে তা সামাল দিতে নতুন উৎস দরকার ছিল। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে প্রচলিত আর্থিক চ্যানেলে সহজে অর্থ আনা সম্ভব নয়। ফলে সমুদ্রপথের উপর নিয়ন্ত্রণকে রাজস্ব উৎসে রূপান্তর করা ইরানের কাছে একই সঙ্গে প্রতিরোধ ও অর্থনৈতিক পুনরুদ্ধারের মাধ্যম। 100টি জাহাজ যদি দৈনিক গড়ে 5 লাখ ব্যারেল করে পণ্য বহন করে এবং তার অর্ধেকও যদি টোল দেয় তাহলে দৈনিক কয়েক কোটি ডলার পর্যন্ত আয় সম্ভব, যা যুদ্ধাবস্থায় অস্বাভাবিকভাবে গুরুত্বপূর্ণ। অবশ্য বাস্তবে এখনো ট্রাফিক অনেক কম, কিন্তু কম ট্রাফিক মানেই কম প্রভাব নয়, বরং কম সংখ্যক অনুমোদিত ট্রাফিকের মাধ্যমেই ইরান প্রমাণ করছে যে চূড়ান্ত সিদ্ধান্ত তার হাতেই। এই কাঠামোতে 5টি ক্যাটাগরিতে দেশ ভাগ করার অর্থ হলো ইরান তার কূটনৈতিক সম্পর্ককে সরাসরি বাণিজ্যিক সুবিধায় রূপান্তর করছে। যেসব রাষ্ট্রের সঙ্গে তেহরানের রাজনৈতিক সম্পর্ক ভালো, যেমন কিছু এশীয় বা আঞ্চলিক অংশীদার, তারা কম টোলে সুবিধা পাচ্ছে। অন্যদিকে সন্দেহভাজন, পশ্চিমাপন্থী বা মার্কিন ঘনিষ্ঠ দেশের জাহাজের ক্ষেত্রে কড়া যাচাই, বেশি অর্থ, এমনকি অনুমতি না পাওয়ার ঝুঁকি রয়েছে। এর মাধ্যমে ইরান একটি নতুন বার্তা দিচ্ছে, আমার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে আপনার জ্বালানি নিরাপত্তা সস্তা হবে। অর্থাৎ ভূ রাজনীতি এখানে সরাসরি সামুদ্রিক অর্থনীতিতে অনুবাদ হচ্ছে। ইওয়ান ও বিটকয়েন ব্যবহারের সিদ্ধান্ত কৌশলগত। ডলারে লেনদেন মানেই আন্তর্জাতিক ব্যাংকিং নজরদারি, সুইফট ট্র্যাকিং ও FASC ঝুঁকি, কিন্তু ইওয়ান ব্যবহারে চীনা আর্থিক পরিসরের আংশিক নিরাপত্তা থাকে, আর বিটকয়েন ব্যবহারে দ্রুত, কম দৃশ্যমান ও নিষেধাজ্ঞা এড়ানো লেনদেন সম্ভব হয়। এর মাধ্যমে ইরান এক ধরনের পরীক্ষাও চালাচ্ছে, ডলারবিহীন সামুদ্রিক রাজস্ব আদায় কতটা টেকসই হতে পারে। এই পরীক্ষা সফল হলে ভবিষ্যতে নিষেধাজ্ঞাগ্রস্ত অন্য রাষ্ট্র একই মডেল বিবেচনা করতে পারে। জাহাজকে গোপনে কোড দেয়া, নির্দিষ্ট রুট ধরে চলা, নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কোড সম্প্রচার, এসব আসলে সামরিক নিরাপত্তা ও মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের যুগল প্রয়োগ। এতে জাহাজের ক্যাপ্টেন বুঝে যায় যে সে আর আন্তর্জাতিক উন্মুক্ত রুটে নয়, বরং একটি নিয়ন্ত্রিত সামরিক করিডোরে প্রবেশ করছে। IRGC পেট্রোল বোট এসে এসকর্ট দেওয়ার অর্থ হচ্ছে ইরান শুধু অনুমতি দিচ্ছে না, বরং আমার নিয়মে নিরাপত্তা বিক্রি করছে। অর্থাৎ আগে যেখানে সামুদ্রিক নিরাপত্তা ছিল আন্তর্জাতিক নৌ ভারসাম্যের ফল, সেখানে এখন ইরান বলছে নিরাপত্তার মালিকানা তার হাতে।
পাকিস্তানের প্রসঙ্গ এই ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ স্তর। রিপোর্টে উঠে এসেছে পাকিস্তানকে যে সীমিত কোটায় জাহাজ পারাপারের অনুমতি দেওয়া হয়েছে তা এখন বাণিজ্যিক সুযোগে পরিণত হয়েছে। যেসব দেশের জাহাজ আটকে আছে তাদেরকে পাকিস্তানি পতাকায় রেজিস্ট্রেশন বদলে পার করানোর প্রস্তাব আসলে একটি ফ্ল্যাগ কনভার্সন মার্কেট তৈরি করছে। এটি সামুদ্রিক ব্যবসায় নতুন নয়, কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে এর মূল্য বহুগুণ বেড়ে যায়। কারণ একটি পতাকা এখন শুধু কাগজে পরিচয় নয়, এটি নিরাপদ পারাপারের টিকিট। এখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় অস্বস্তির বিষয় হলো সামরিক হামলা করেও তারা হরমুজে পূর্ণ নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেনি। অর্থাৎ আকাশে হামলা হয়েছে কিন্তু পানিতে নিয়ন্ত্রণ চলে গেছে ইরানের হাতে। এই বৈপরীত্য আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় বার্তা দেয়। যুদ্ধক্ষেত্রে বোমা বর্ষণ সবসময় কৌশলগত ফল নিশ্চিত করে না, কখনো কখনো প্রতিপক্ষ ভিন্ন স্তরে খেলার নিয়ম বদলে দেয়। ইরান সেটাই করেছে, সরাসরি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে চেকপয়েন্ট অর্থনীতি কায়েম করেছে। বিশ্ববাজারে এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে তিনটি স্তরে। প্রথমত, বিমা খরচ বাড়বে, যে কারণে জাহাজকে আইআরজিসির সঙ্গে সমন্বয় করে যেতে হচ্ছে, তাকে যুদ্ধ ঝুঁকির আওতায় ধরা হবে। দ্বিতীয়ত, জ্বালানি দামের সঙ্গে রাজনৈতিক প্রিমিয়াম যুক্ত হবে। তৃতীয়ত, বিকল্প রুট যেমন সৌদি পাইপলাইন, ইউএস বাইপাস রুট বা লোহিত সাগর ঘুরে দীর্ঘ পথ আবারও সক্রিয়ভাবে বিবেচনায় আসবে। সবচেয়ে বড় বাস্তবতা হলো ইরান এখানে সম্পূর্ণ অবরোধ না করেই চাপের সর্বোচ্চ ফল তুলছে। যদি পুরো প্রণালী বন্ধ করত তাহলে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক সামরিক প্রতিক্রিয়া আসত, কিন্তু আংশিক অনুমোদন, টোল যাচাই, নিরাপত্তা, এই মিশ্র মডেল আন্তর্জাতিক আইনের গ্রে এরিয়ায় পড়ে। ফলে অনেক রাষ্ট্র প্রকাশ্যে প্রতিবাদ করলেও বাস্তবে জাহাজ পার করতে আলোচনায় বসছে। সুতরাং ঘটনাটি কেবল টোল আদায় নয়, এটি যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভাষা, যেখানে ক্ষেপণাস্ত্রের পাশাপাশি রেডিও কোড, পতাকা বদল, ডিজিটাল পেমেন্ট, সামুদ্রিক করিডোর সব একসঙ্গে কাজ করছে। ইরান দেখাতে চাইছে তার উপর আঘাত এলেও সে শুধু প্রতিরোধী করবে না, বরং আঘাতের অর্থনৈতিক মূল্যও তুলবে। আর এই কারণেই হরমুজ এখন শুধু জলপথ নয়, এটি এক নতুন ভূরাজনৈতিক দর কষাকষির বাজার। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মানুষের কাছে একটা বিষয় অন্তত আশ্বস্ত করত, কমপক্ষে 50 বছর ভারতের অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বাংলাদেশ মুক্তি পাবে। দেশের রাজনৈতিক, অর্থনীতি, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা সবই বাংলাদেশের সরকারের হাতে থাকবে। কোনো আন্তর্জাতিক বা বহিঃশক্তির কোনো প্রভাব সরকারের সিদ্ধান্ত গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে না। অন্তত বাংলাদেশ কোনো আন্তর্জাতিক শক্তির স্বার্থের লড়াইয়ের খেলার মাঠ হবে না। কিন্তু ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী বিপ্লব মাত্র কয়েকটা মাসের ব্যবধানে এসে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছে। রাজনীতির নোংরা থাবা, সীমাহীন ব্যক্তি ও দলীয় স্বার্থের কোপানলে পড়ে বছরের মাথায় এসেই লুট হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক বিতর্কে ভারত কেন এত কেন্দ্রীয় বিষয় হয়ে উঠেছে? এই প্রশ্নটি আসলে কেবল দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রচরিত্র, সার্বভৌমত্ববোধ, ক্ষমতার কাঠামো, নির্বাচন, নিরাপত্তা, রাজনীতি, জনমত, সীমান্ত বাস্তবতা এবং নতুন প্রজন্মের রাজনৈতিক মনস্তত্ত্ব সবকিছুর সঙ্গে গভীরভাবে যুক্ত। দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশ ও ভারত এমন দুটি প্রতিবেশী রাষ্ট্র যাদের সম্পর্ক কখনো সহযোগিতার, কখনো অবিশ্বাসের, কখনো কৌশলগত নির্ভরতার, আবার কখনো অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণের কেন্দ্রে পরিণত হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতকে ঘিরে যে তীব্র আবেগ, সমর্থন, অভিযোগ, প্রতিরোধ এবং বিতর্ক দেখা যায়, তার পেছনে দীর্ঘ ঐতিহাসিক কারণ রয়েছে এবং সাম্প্রতিক দশকে সেই কারণগুলো আরও স্পষ্ট হয়েছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের ভূমিকা বাংলাদেশের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাস্তবতা। সামরিক সহায়তা, শরণার্থী আশ্রয় এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থন, এসব কারণে স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিকভাবেই ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। কিন্তু স্বাধীনতার পরপরই সম্পর্ক একরৈখিকভাবে এগোয়নি, কারণ রাষ্ট্র গঠনের সঙ্গে সঙ্গে বাংলাদেশ একটি বড় প্রশ্ন সামনে আনে। স্বাধীনতা
অর্জনের পর রাষ্ট্রটি কতটা নিজস্ব নীতিতে চলবে আর কতটা আঞ্চলিক শক্তির প্রভাবের মধ্যে থাকবে, এখান থেকেই ভারতের উপস্থিতি ধীরে ধীরে একটি অভ্যন্তরীণ রাজনৈতিক রেওয়াজে পরিণত হয়। বাংলাদেশের যে রাজনৈতিক শক্তি ভারত ঘনিষ্ঠ অবস্থান নেয়, তারা এটিকে উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতার ভাষায় ব্যাখ্যা করে, আর যে শক্তি দূরত্ব রাখতে চায় তারা এটিকে সার্বভৌমত্বের প্রশ্ন হিসেবে তোলে। এই দ্বন্দ্ব বিশেষভাবে তীব্র হয় গত ১.৫ দশকে, যখন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারকে ভারত অনেকটা ব্ল্যাঙ্ক চেক দিয়েই সবচেয়ে নির্ভরযোগ্য আঞ্চলিক অংশীদার হিসেবে দেখা হয়। ভারতের দৃষ্টিকোণ থেকে এটি ছিল কৌশলগত সাফল্য। সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ দমন, উত্তর পূর্ব ভারতের করিডোর, বন্দর ব্যবহার, বিদ্যুৎ বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, নদী সংক্রান্ত আলোচনা, সব ক্ষেত্রে একটি সহযোগিতামূলক সরকার, যা দিল্লির জন্য লাভজনক ছিল। কিন্তু বাংলাদেশের ভেতরে এই ঘনিষ্ঠতার রাজনৈতিক মূল্য ছিল ভিন্ন। বিরোধী রাজনীতির উচ্ছেদ, জনগণের ম্যান্ডেটবিহীন শাসন, নির্বাচন ব্যবস্থা সহ দেশের সব প্রতিষ্ঠানগুলোকে নির্লজ্জ দলীয়করণ করা। বিশেষত যারা ভারতীয় প্রভাবের সমালোচনা করত, তারা ক্রমে নিরাপত্তা হুমকি, উগ্রবাদ বা রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে উপস্থাপিত হতে থাকে। এই বাস্তবতা বোঝার জন্য সীমান্ত প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম সীমান্তগুলোর একটি, এবং এখানে বহু বছর ধরে গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা জনমনে গভীর ক্ষোভ তৈরি করেছে। সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনাগুলো বাংলাদেশে কেবল মানবাধিকার প্রশ্ন নয়, এগুলো জাতীয় মর্যাদার প্রশ্ন হিসেবেও দেখা হয়। কারণ সাধারণ মানুষের দৃষ্টিতে প্রশ্নটি সহজ, যদি সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয় তবে সীমান্তে নিরস্ত্র মানুষ কেন মারা যায়? গরু পাচার, সীমান্ত অতিক্রম, সন্দেহভাজন অনুপ্রবেশ, এসব যুক্তি সরকারি পর্যায়ে ব্যাখ্যা হিসেবে আসে, কিন্তু নিহতদের ছবি, পরিবারগুলোর কান্না এবং বিচারের অভাব এসব জনমতকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে। বহু বছর ধরে প্রতিটি সীমান্ত হত্যাকাণ্ড রাজনৈতিক বিতর্কে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছে। সীমান্ত সংকটের পাশাপাশি পানি বন্টনও ভারত বিরোধী মনস্তত্ত্বে গুরুত্বপূর্ণ। তিস্তা নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘ অচল অবস্থা বাংলাদেশের মানুষের কাছে একটি প্রতীকী বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের কৃষি নির্ভর উত্তরাঞ্চলে তিস্তার পানি শুধু নদী নয়, জীবিকার প্রশ্ন। বহুবার চুক্তির আশা তৈরি হলেও বাস্তব সমাধান না আসায় সাধারণ মানুষের মনে ধারণা জন্মেছে যে ভারত কৌশলগত সুবিধা নেয় কিন্তু সমান অংশীদারিত্ব নিশ্চিত করে না। একইভাবে ফারাক্কা ব্যারেজ নিয়ে পুরনো বিতর্ক এখনো জনশ্রুতিতে রয়েছে। যখনই শুষ্ক মৌসুমে নদী শুকিয়ে যায়, ভারত নিয়ে রাজনৈতিক আলোচনাও তীব্র হতে থাকে। বাংলাদেশের রাজনৈতিক বয়ানে ভারতের খবরদারি আরও দৃশ্যমান হয় যখন মত প্রকাশের স্বাধীনতা ও নিরাপত্তা এবং রাজনীতি একসঙ্গে কাজ করে। বুয়েটের শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যাকাণ্ড এই ক্ষেত্রে একটি শক্তিশালী প্রতীক। তিনি সামাজিক মাধ্যমে ভারত বাংলাদেশ পানি চুক্তি নিয়ে সমালোচনামূলক মত প্রকাশ করেছিলেন। পরে বিশ্ববিদ্যালয় হলে ভারতপন্থী ছাত্র সংগঠন ছাত্রলীগ তাকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা জানান দেয় ভারত বিষয়ক সমালোচনা রাজনৈতিকভাবে কতটা স্পর্শকাতর হয়ে উঠেছিল। বিশেষ করে তরুণদের মধ্যে এই ধারণা জোরালো হয় যে কিছু বিষয় সমালোচনা করলে তার মূল্য জীবন দিয়ে দিতে হয়। একইভাবে বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়া, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের বারবার কারাবরণ এবং বিরোধী ইসলামী বা রক্ষণশীল দলগুলোর উপর দমন, এসব ঘটনাকে অনেকেই বৃহত্তর আঞ্চলিক সমীকরণের ভেতরে পড়ে দেখেছেন। এখানে মূল বিষয় কেবল দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং কারা ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রাখছে আর কারা প্রশ্ন তুলছে, এই বোধও কাজ করেছে। জামাতে ইসলামীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা তথা নির্যাতন, নিপীড়নও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দলটির বিরুদ্ধে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করে কথিত যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে রাষ্ট্রের অবস্থান এবং বিচার প্রক্রিয়া প্রমাণ করেছে যে এটা একটা প্রহসনের বিচার, যার মাধ্যমে ভারত বাংলাদেশের বিরোধী মতকে অর্থাৎ ভারত বিরোধী শক্তিকে যে কোনোভাবেই নিশ্চিহ্ন করতে চায়। 2019 সালে ভারতের সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা এনআরসি নিয়ে বাংলাদেশের ভেতরে
তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী দেখতে পায় যে ভারতের অভ্যন্তরীণ আইনও কিভাবে বাংলাদেশের রাজনীতির অংশ হয়ে যায়। কারণ বাংলাদেশের জনগণের একটি অংশ মনে করেছিল এই আইন মুসলিম পরিচয়কে আঞ্চলিকভাবে রাজনীতিতে দুর্বল করার বৃহত্তর পরিকল্পনার অংশ। বিশেষত আসামে নাগরিকপঞ্জি, পরিচয় যাচাই, মুসলিম উদ্বেগ এসব বাংলাদেশের জনমনে প্রতিফলিত হয়। প্রশ্ন ওঠে, যদি প্রতিবেশী দেশে ধর্মীয় পরিচয় ভিত্তিক আইন তৈরি হয়, তার প্রভাব কি সীমান্তের এপারে মানসিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া তৈরি করবে না? 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে এলে প্রতিবাদে ফুঁসে ওঠেন এখানকার ইসলামপন্থী দল এবং জনতা। শেখ হাসিনার পুলিশ বাহিনী নির্দয়ভাবে গুলি চালিয়ে এই আন্দোলন দমন করে, ফলে ব্যাপক প্রাণহানি তৈরি হয়। এই প্রাণহানি প্রমাণ করেছিল যে এটা শুধু নরেন্দ্র মোদীর সফরের প্রতিবাদ নয়, এটা ছিল ভারতের মুসলিম জনগোষ্ঠীর উপর আঘাতের বিরুদ্ধে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের সংহতি, যা ভারত রাষ্ট্রের বৈষম্যের শিকার মুসলমানদের জন্য এদেশের মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষের মৃত্যু দেখিয়ে দেয় যে ভারতের প্রশ্ন বাংলাদেশে কেবল বৈদেশিক বিষয় নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিক্রিয়ারও অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ভাষ্যে ভারতকে কেন্দ্র করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মিডিয়া ন্যারেটিভ। দিল্লি ভিত্তিক বা ভারতীয় টেলিভিশন আলোচনায় বাংলাদেশকে প্রায় নিরাপত্তা সংকট, সংখ্যালঘু ঝুঁকি বা ইসলামপন্থী পুনরুত্থানের ফ্রেমে দেখা হয়। বাংলাদেশের ভেতরে এর প্রতিক্রিয়া দ্বিমুখী। একদল মনে করে ভারত বাস্তব ঝুঁকি তুলে ধরে, অন্য দল মনে করে এটি রাজনৈতিক চাপ তৈরির কৌশল। বিশেষত যখন বাংলাদেশের ক্ষমতার রদবদল ঘটে, তখন ভারতীয় মিডিয়ার ভাষা বাংলাদেশের অভ্যন্তরীণ আলোচনায় সরাসরি প্রবেশ করে। বাংলাদেশের নোবেল বিজয়ী একমাত্র আন্তর্জাতিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ঘিরেও একই ঘটনা দেখা যায়। ভারতীয় মিডিয়াগুলো তুমুল মিথ্যাচার আর প্রোপাগান্ডা শুরু করে। এসব ঘটনাবলী প্রমাণ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত কতটা গভীরভাবে জড়িয়ে পড়ে। এসব ঘটনাবলী বাংলাদেশের অনেক তরুণদের মনে সন্দেহ তৈরি করে যে দেশের নেতৃত্ব কি হবে। তা কেবল অভ্যন্তরীণ প্রশ্ন নয়, প্রতিবেশী শক্তির প্রতিক্রিয়াও এখানে প্রভাব রাখে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ইতিহাসও এই আলোচনায় গুরুত্বপূর্ণ। তিনি এমন এক নেতৃত্বের প্রতীক যিনি প্রকাশ্যে ভারতের সঙ্গে দূরত্বপূর্ণ রাজনৈতিক ভাষ্য ব্যবহার করেছেন। ফলে তার কারাবরণ, রাজনৈতিক সীমাবদ্ধতা, দলীয় সংকট এসব বিষয়ক বিশ্লেষণে ভারতীয় প্রভাবের প্রশ্ন বারবার ফিরে এসেছে। বাংলাদেশের মানুষ মনে করে যে শুধু ভারত বিরোধী স্বাধীন অবস্থান গ্রহণের কারণেই বেগম খালেদা জিয়া অবর্ণনীয় নিপীড়ন ও লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। তরুণ প্রজন্মের মধ্যে ভারত বিষয়ক আবেগ সবচেয়ে দ্রুত পরিবর্তিত হয়েছে ডিজিটাল যুগে। আগের প্রজন্ম যেখানে ভারতকে মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, সিনেমা, ভাষা ও বাণিজ্যের প্রতিবেশী হিসেবে দেখত, নতুন প্রজন্ম সেখানে সীমান্ত হত্যা, রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, সামাজিক মাধ্যমে তথ্যযুদ্ধ, ক্রিকেট, জাতীয়তাবাদ এবং অভ্যন্তরীণ মত প্রকাশের সীমাবদ্ধতার সঙ্গে ভারতকে মিলিয়ে দেখে। ফলে দিল্লি না ঢাকা ধরনের স্লোগান তারুণ্যের ভাষা হয়ে ওঠে। এটি সেই প্রশ্ন যেটি জানতে চায় ক্ষমতার কেন্দ্র কোথায় থাকবে। বাংলাদেশ যখনই প্রতিরক্ষা সহযোগিতায় তুরস্ক বা চীনের দিকে হাত বাড়ায়, ভারতীয় কৌশলযন্ত্র মহলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। এতে বাংলাদেশের অনেক বিশ্লেষকের ধারণা আরও শক্তিশালী হয় যে দিল্লি বাংলাদেশকে স্বাধীন কৌশলগত খেলোয়াড় হিসেবে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে নেয় না। বিশেষ করে ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি, নৌ সক্ষমতা, বন্দর উন্নয়ন এসব খাতে বিকল্প অংশীদারিত্ব বাড়লে ভারতীয় উদ্বেগ প্রকাশ পায়। অর্থনৈতিক ক্ষেত্রেও ভারত বিতর্কের কেন্দ্রে রয়েছে। বিদ্যুৎ আমদানি, ট্রানজিট, রেল সংযোগ, স্থলবন্দর, জ্বালানি করিডোর এসব বাস্তব সহযোগিতা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ। কিন্তু বিরোধীরা প্রশ্ন তোলে, চুক্তিগুলো কতটা স্বচ্ছ, লাভের অনুপাত কাদের বেশি, দীর্ঘমেয়াদে নির্ভরতা বাড়ছে কিনা। এই একই প্রকল্পে এক পক্ষের কাছে উন্নয়ন, অপর পক্ষের কাছে নির্ভরতা। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাবকে সরলভাবে বিদ্বেষ বলা ভুল হবে, কারণ একই সমাজে ভারতীয় চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, ব্যবসা সবকিছুর ব্যবহারও ব্যাপক। অসংখ্য বাংলাদেশি চিকিৎসার জন্য ভারতে যান, ভারতীয় চলচ্চিত্র দেখেন, ব্যবসা করেন। তাই সমস্যা জনগণের সঙ্গে নয়, বরং ক্ষমতার সম্পর্কের উপলব্ধি নিয়ে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে ভারত তাই থাকবে কখনো সহযোগী, কখনো বিতর্কের বিষয়, কখনো নির্বাচনী ভাষার
আশার প্রতীক। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত নিয়ে আলোচনাকে কেবল আবেগের জায়গায় আটকে রাখলে বাস্তব নীতি গড়া কঠিন হবে। বাংলাদেশের দরকার একই সঙ্গে মর্যাদাপূর্ণ কূটনীতি, কঠোর সীমান্ত আলোচনার সক্ষমতা, পানি রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল এবং অভ্যন্তরীণ গণতন্ত্র শক্তিশালী করা। কারণ যে রাষ্ট্র ভেতরে আত্মবিশ্বাসী, বাইরে তার দর কষাকষিও শক্তিশালী হয়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।